বলেছিলাম না চারুতাকে নিতে আসবে। এবার চল উৎসবের মাঠে গিয়ে রাজপুত্রের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবি। ঠিক বলেছিস সোনা পাখি, তোরা আমাদের পরিবারের একটা অংশ। চল লালু, আজ তোকে উৎসবের মাঠে আমাদের পাশে রাখা হবে। সবাই দেখুক চারুলতার ভালোবাসায় শুধু মানুষ নয়, অবলা প্রাণীরাও কেমন বাধা পড়ে আছে। চারুলতা এবং অরুণ লালুকে সাথে নিয়ে রূপমঞ্জরি হয়তো অহংকারে অন্ধ, কিন্তু আমরা আমাদের মনুষ্যত্ব ভুলিনি। জেসমিন ঠিক বলেছে, আপনারা বিনা দ্বিধায় আমাদের রাজ্যে প্রবেশ করুন। রত্নগড় থেকে আসা গরিব প্রজারাও মনোযোগ দিয়ে সুতো বোনার কাজ শিখছে। রাজপুত্র দেখুন, আমাদের নতুন অতিথিরা কত তাড়াতাড়ি কাজ। রত্নগড়ের রাজপ্রাসাদে আজ কেউ নেই। মহারানী রূপমঞ্জরি খিদের জ্বালায় তার মুখ শুকিয়ে গেছে। মধুবালা এক কোণে বসে হাওমাও করে কাঁদছে। সকালের মিষ্টি রোদ এসে পড়েছে হেম মধুরাজ্যের রাজপ্রাসাদের বাগানে। চারুলতা এবং রাজপুত্র অরুণ হাসি মুখে হাঁটছে। চারুলতার চোখে মুখে এক নতুন স্বপ্নের ছাপ। রাজপুত্র, কালকের মহামিলন উৎসব তো সুন্দরভাবে শেষ হলো। বিদেশি বণিকরা আমাদের আসল সুতোর কদর বুঝে অনেক কাপড়ও বরাদ দিয়ে গেছে, কিন্তু আমার মনে এখনো নতুন চিন্তা ঘুরছে। তোমার মনে তো সবসময় এই রাজ্যের মঙ্গলের চিন্তাই ঘুরে চারু। এবার নতুন কি ভেবেছো তুমি? আমাকে খুলে বলো, আমি তো তোমার সব কাজেই তোমার পাশে আছি। বিদেশি বণিকেরা এত বড় বরাত তো শুধুমাত্র আমাদের কয়েকজন তাঁতি মিলে শেষ করতে পারবে না। আমাদের তাঁতিদের সংখ্যা আরো বাড়াতে হবে। আমি ভেবেছি আমাদের হেমমধু রাজ্যের সব সাধারণ গরিব মেয়ে ছেলেদের নিজের হাতে তাঁত বোনা শেখাবো। এ তো চমৎকার প্রস্তাব চারু। এতে রাজ্যের অর্থনীতি যেমন মজবুত হবে, তেমনি সাধারণ মেয়েরাও নিজের পায়ে দাঁড়াতে পারবে। কিন্তু এত মেয়েদের একসাথে তুমি কোথায় শেখাবে? আমরা রাজপ্রাসাদের পাশে একটা বিশাল জায়গা নিয়ে একটা তাঁত বিদ্যালয় তৈরি করব। সেখানে রাজ্যের সব মেয়েরা এসে বিনামূল্যে কাজ শিখবে। এতে তাদের পেটের খাবারও জুটবে, আবার রাজ্যের সম্মানও বাড়বে। তোমার এই চিন্তাধারা সত্যিই অতুলনীয় চারু। আমি আজই প্রাসাদের প্রহরীদের নিয়ে ওই বিদ্যালয় তৈরি করার কাজ শুরু করে দিচ্ছি। রূপমঞ্জরি চেয়েছিল আমাদের ভিখারি বানাতে, আর তুমি পুরো রাজ্যের মেয়েদের স্বাবলম্বী করে তুলছো। যোগু মোড়লের কক মীরা খুশিতে দৌড়ে সেখানে আসে। বাবা বাবা, ও বাবা, শুনেছ? চারু দিদি মেয়েদের জন্য নতুন তাঁত বিদ্যালয় খুলছে গো। পুরো রাজ্যের মেয়েরা সেখানে কাজ শিখবে। হ্যাঁ রে মা, আমি সব শুনেছি। চারু তো সব সময় মানুষের ভালোই চায়। একটা সময় ছিল যখন আমরা দুবেলা খেতে পেতাম না, আর আজ চারু পুরো রাজ্যের মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। সারু আমাদের এ মধুরাজের মেয়েদের ভাগ্য বদলে দেবে গো। মেয়েরা কাজ শিখলে তো আর তাদের আর কারো কাছে হাত পাততে হবে না। বাবা, আমি আর ভাবলাম একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি। দিদি যখন এত বড় একটা কাজ করছে, তখন আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমরা ঠিক করেছি তাঁত বিদ্যালয়ের সব মেয়েদের দুপুরের খাবার আমরা আমাদের দোকান থেকে বিনামূল্যে দেব। সাব্বাস মা, তোরা তো দিদির যোগ্য বোন হয়ে উঠেছিস। তোদের এই চিন্তায় চারু অনেক খুশি হবে রে। মানুষের সেবায় কাজ করলে উপরওয়ালাও সবসময় পাশে থাকেন। হেম মধুরাজ্যের বাজারে ভ্যাবলার খাবারের দোকান। ভ্যাবলা এক মনে খাবার তৈরি করছে। এমন সময় ক্যাবলা হাসি মুখে, কিরে বাবলা, তোর তো খুব আনন্দ আজ। মীরার কাছে শুনলাম তোরা নাকি দিদির নতুন বিদ্যালয়ে খাবার দিবি। হ্যাঁ রে ক্যাবলা, একদম ঠিক বলেছিস। সারা দিদি আমাদের এত সম্মান দিয়েছে, আমাদের আমাদের নতুন জীবন দিয়েছে। আমরা কি দিদির এই ভালো কাজে একটু সাহায্য করতে পারি না? তা তুই আর ময়না কি ভাবছিস? আমি আর ময়নাও চুপ করে বসে নেই ভাবলা। আমরা ঠিক করেছি আমরা আমাদের ফুচকার দোকানটা ওই তাঁত বিদ্যালয়ের সামনেই দেব। প্রতিদিন বিকেলে কাজ শেষের পর আমরা মেয়েদের বিনামূল্যে ফুচকা আর মিষ্টি তেঁতুলের জল খাওয়াবো। এতে ওদের সারাদিন সব ক্লান্তি দূর হয়ে যাবে। ময়না সেখানে এসে হাসি মুখে দাঁড়ায়। ক্যাবলা, একদম ঠিক বলেছ। দিদি এত বড় একটা কাজ করছে, আমরা আমাদের সাধ্য মতো দিদির পাশে থাকবো। তুমি আর মীরা দেবে দুপুরের খাবার, আর আমরা দেব বিকেলে ফুচকা। বাহ,
এটা তো খুব ভালো কথা বলেছিস তোরা। দুই রাজ্য তো এখন এক হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে দিদির স্বপ্ন পূরণ করবো। হ্যাঁ, রত্নগরের রাজসভায় মহারানী রূপমঞ্জুরি রাগে ফুঁসছে। কালু দৌড়াতে দৌড়াতে সেখানে আসে। কিরে কালু, তুই আবার কি দুঃখের সংবাদ নিয়ে এলি? আমার রাজ্যের বণিকরা তো সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে, এবার আর কি বাকি আছে? মহারানী, খবর খুবই খারাপ। আমাদের রত্নগরের সাধারণ প্রজারা না খেতে পেয়ে দলে দলে রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। তারা সবাই সীমানা পার হয়ে মধুরাজ্যে চলে যাচ্ছে। কি বলছিস কি তুই? আমাদের রাজ্যের প্রজারা আমার অনুমতি ছাড়া অন্য রাজ্যে যাচ্ছে? ওদের এত বড় সাহস কি করে হলো? আমাদের রাজকোষ তো একদম শূন্য মহারানী। বাণিজ্যের রাস্তা বন্ধ, প্রজাদের পেটে খাবার নেই। উল্টো দিকে চারুলতা নাকি মধুরাজ্যে একটা বিশাল তাঁত বিদ্যালয় খুলেছে। সেখানে সবাইকে কাজ শেখানো হচ্ছে আর পেট ভরে খাবার দেওয়া হচ্ছে। তাই আমাদের গরিব মানুষেরা কাজের আশায় সেখানে ছুটে যাচ্ছে। চারুলতা, তুই আমার বাণিজ্য শেষ করেছিস, এবার তুই আমার রাজ্যের প্রজাদেরকে কেড়ে নিচ্ছিস। আমি এটা কিছুতেই হতে দেব না কালু। প্রহরীদের বলো সীমানায় কড়া পাহারা বসাতে। যে রত্নগর ছেড়ে পালানোর চেষ্টা করবে তাকে চাবুক মেরে বন্দি করা হবে। রত্নগরের একটা মাছিও যেন ওই হেমমধু রাজ্যে ঢুকতে না পারে। হেমমধু রাজ্যের সীমানা। রাজেশ এবং জেসমিন পাহারায় দাঁড়িয়ে আছে। রত্নগরের কয়েকজন গরিব প্রজা কাঁদতে কাঁদতে তাদের কাছে আসে। সেনাপতি মশাই, আমাদের বাঁচান। মহারানী রূপমঞ্জুরি প্রহরীরা আমাদেরকে আটকে রেখেছিল, খেতে দিচ্ছে না। আমরা লুকিয়ে পালিয়ে এসেছি, আমাদের একটু আশ্রয় দিন। তোমরা একদম ভয় পেও না। তোমরা এখন হেমমধু রাজ্যে এসেছো। এখানে কেউ তোমাদের গায়ে হাত তুলতে পারবে না। রূপমঞ্জুরির নিজের অহংকারে অন্ধ হয়ে গেছে। সে প্রজাদের কষ্ট দেখতে পায় না। হ্যাঁ, তোমরা শান্ত হও। আমাদের যুবরানী চারুলতা অত্যন্ত দয়ালু। তিনি তোমাদের সবার কাজের ব্যবস্থা করে দেবেন। তোমরা সবাই আমাদের সাথে চলো। হেমমধু রাজ্যের রাজপ্রাসাদের প্রাঙ্গণ। চারুলতা এবং অরুণ দাঁড়িয়ে আছে। রাজেশ সেই গরিব প্রজাদের নিয়ে সেখানে আসে। যুবরানী, এরা রত্নগর থেকে প্রাণ হাতে করে পালিয়ে এসেছে। রূপমঞ্জুরির নিজে প্রজাদের ওপর খুব অত্যাচার শুরু করেছে। কেউ রাজ্য ছাড়তে চাইলে তাদের বন্দি করে রাখা হচ্ছে। এরা লুকিয়ে সীমানা পার হয়ে আমাদের কাছে আশ্রয় চাইতে এসেছে। চারুলতা প্রজাদের কাছে গিয়ে অত্যন্ত মমতার সাথে কথা বলে। তোমরা একদম চিন্তা করো না। আজ থেকে হেমমধু রাজ্যই তোমাদের বাড়ি। এখানে কেউ না খেয়ে থাকবে না। আমাদের নতুন তাঁত বিদ্যালয়ে তোমাদের সবার কাজের ব্যবস্থা করা হবে। যুবরানী, আপনার দয়ার কথা আমরা অনেক শুনেছি। রূপমঞ্জুরি আমাদের ভিখারি বানিয়ে দিয়েছে। আপনি আমাদের আশ্রয় দিয়ে আমাদের প্রাণ বাঁচালেন। আমরা সারা জীবন আপনার গুণ গাইব। চারু, রূপমঞ্জুরি এবার নিজের প্রজাদের উপর অত্যাচার শুরু করেছে। ও সীমানা আটকে গরিব মানুষদের বন্দি করছে। এর একটা বিহিত করা দরকার। আমি আজই সৈন্য নিয়ে রত্নগরের সীমানায় যাব। না রাজপুত্র, আমরা কোনো যুদ্ধ করব না। অস্ত্র দিয়ে মানুষকে আটকে রাখা যায় না। আমরা আমাদের রাজ্যের দরজা সব অসহায় মানুষদের জন্য খোলা রাখবো। রূপমঞ্জুরির রাজ্য এমনিতেই শূন্য হয়ে যাবে। ভালোবাসার কাছে অহংকার এভাবেই হেরে যায়। আমরা ওদের কাজ দেব, সম্মান দেব। রাতের বেলা হেমমধু রাজ্যের রাজপ্রাসাদের খোলা ছাদ, আকাশে উজ্জ্বল চাঁদ। চারুলতা এবং রাজপুত্র অরুণ পাশাপাশি দাঁড়িয়ে আছে। চারু, আজ আমাদের নতুন তাঁত বিদ্যালয়ের কাজ শুরু হয়ে গেল। আবার রত্নগরের অসহায় প্রজারাও আমাদের রাজ্যের নতুন আশ্রয় পেল। তোমার ভালোবাসার জোরে আজ এই হেমমধু রাজ্য শান্তির স্বর্গ হয়ে উঠেছে। এই শান্তি তো একা আমার জন্য আসেনি রাজপুত্র। আপনি, বাবা, মীরা, জেসমিন সবার ভালোবাসার সমর্থন মিলেই তো এই রাজ্যকে স্বর্গ বানিয়েছে। মানুষ যখন একসাথে মিলেমিশে কাজ করে তখন কোনো বিপদে আর তাদের হারাতে পারে না। রত্নগর এখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে। রূপমঞ্জুরির দম্ভ আর অহংকার এখন তার নিজের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিনা যুদ্ধেই তুমি রূপমঞ্জুরিকে তার চরম পরিণতি দেখিয়ে দিলে। অসৎ পথে চললে এমনই হয় রাজপুত্র। যে রাজা
তার প্রজাদের ভালোবাসতে পারে না, সে রাজা কখনোই টিকে থাকতে পারে না। আমরা শুধু আমাদের কাজ করে যাব। আমাদের তাঁতের শব্দ আর সাধারণ মানুষের মুখের হাসি আমাদের আসল শক্তি। এই শাস্তি যেন চিরকাল বজায় থাকে। সকালের আলো ফুটেছে হেমমধু রাজ্যের নতুন তাঁত বিদ্যালয়। সেখানে সবাই আনন্দে মেতে উঠেছে। চারুলতা, রাজপুত্র অরুণ সেখানে পরিদর্শনে এসেছে। রত্নগড় থেকে আসা গরিব প্রজারাও মনোযোগ দিয়ে সুতো বোনার কাজ শিখছে। রাজপুত্র, দেখুন আমাদের নতুন অতিথিরা কত তাড়াতাড়ি কাজ শিখে নিচ্ছে এবং তাদের হাতে জাদু আছে। একটু সুযোগের অভাব ছিল আর কি। এরা তো তোমার ভালোবাসার ছায়ায় নতুন জীবন পেয়েছে চারু। এরা এখন আমাদের হেমমধু রাজ্যের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। ভ্যাবলা আর মীরা দুপুরে গরম খাবারের বড় হাঁড়ি নিয়ে সেখানে আসে। তাদের পেছনে ক্যাবলা এবং ময়নাও ফুচকার, মিষ্টি আর তেঁতুল জলের হাঁড়ি নিয়ে এসে হাজির হয়। চারু দিদি, আমরা চলে এসেছি। বাবা নিজের হাতে খাবারগুলো গুছিয়ে পাঠালো। রত্নগর থেকে আসা এই গরিব মানুষদের আজ আমরা পেট ভরে খাওয়াবো। হ্যাঁ দিদি, আমার হাতের সেরা রান্না আজ এদের জন্য নিয়ে এসেছি। এরা তো কতদিন ভালো করে খেতেও পায়নি। আজ থেকে এদের আর কোনো কষ্ট থাকবে না। তোদের এই ভালোবাসার জন্যই তো আজ এই রাজ্য এত সুখী। তোরা সবাই মিলে এদের নিজের পরিবারের মতো করে আপন করে নিয়েছিস। ভাবলা, তুই তাড়াতাড়ি খাবারগুলো সবাইকে বেড়ে দে। খাবার খাওয়া শেষ হলে আমি আর ময়না সবাইকে আমাদের হাতের সেরা ফুচকা আর তেঁতুল জল খাওয়াবো। সারাদিনের সুতো বোনার পর ওদের খুব ভালো লাগবে। একদম ঠিক বলেছো গো দিদি। দিদি, তুমি আর রাজপুত্র কিন্তু আমাদের সাথে আজ খাবে। আমরা সবাই মিলে আজ এই বিদ্যালয়ে একসাথে ছোটখাটো উৎসব করব। চারুলতা হাসি মুখে সবার দিকে তাকিয়ে সম্মতি জানালো। বিদ্যালয়ের গভীর মানুষেরা খাবার দেখে আনন্দে চারুলতার নামে জয়ধ্বনি দিতে থাকে। রূপমঞ্জুরি, আমাদের তো সব শেষ হয়ে গেল সই। রাজপ্রাসাদের রান্নাঘরে আজ এক দানা চালও নেই। সাধারণ প্রজারাও তো পালিয়েছে। এবার তো রাজপ্রাসাদের দাসদাসীরাও না খেতে পেয়ে পালাবে। আমরা এবার কি খেয়ে থাকবো? রূপমঞ্জুরি রাগে ফুঁসতে ফুঁসতে সিংহাসন থেকে উঠে দাঁড়ায়। তুই চুপ কর মধুবালা। আমি রূপমঞ্জুরি, আমি কখনোই না খেয়ে মরবো না। আমার রাজকোষে অনেক সোনা দানা আছে। আমি দূরের রাজ্য থেকে খাবার কিনে নিয়ে আসবো। কালো ঘামে ভিজে দৌড়াতে দৌড়াতে রাজসভায় ঢোকে। তার হাতে কোনো অস্ত্র নেই। ও মহারানী, সর্বনাশ হয়ে গেছে। আপনি আর খাবার কিনতে পারবেন না। বাইরের কোনো বণিক আমাদের রত্নগরের সাথে ব্যবসা করতে রাজি নয়। চারুলতার নতুন হেমরাজ্যের ভয়ে কেউ আমাদের এক মুঠো চালও বিক্রি করবে না। এ তুই কি বলছিস কালু? আমার প্রহরীরা কোথায়? তাদের বল জোর করে সীমানা থেকে খাবার ছিনিয়ে আনতে। কালু হতাশায় কাঁদতে শুরু করে। কোনো প্রহরী আর রত্নগরে অবশিষ্ট নেই মহারানী। সীমানায় যারা পাহারায় ছিল তারাও পেটের দায় অস্ত্র ফেলে হেমমধু রাজ্যে পালিয়েছে। চারুলতার তাঁত বিদ্যালয়ে নাকি পেট ভরে খাবার দেওয়া হচ্ছে। পুরো রত্নগর এখন মানুষ শূন্য হয়ে এক পোড়াবাড়ি হয়ে গেছে। হেমমধু রাজ্যের সীমানা। রাজেশ এবং জেসমিন পাহারায় দাঁড়িয়ে আছে। রত্নগরের প্রধানমন্ত্রী মাথা নিচু করে সীমানার দিকে এগিয়ে আসে। আপনারা রত্নগর থেকে এসেছেন, আপনাদের উদ্দেশ্য কি? মহারানী রূপমঞ্জুরি কি আবার কোনো নতুন চক্রান্ত করে আপনাদের পাঠিয়েছে? সেনাপতি রাজেশ, আমাদের তরবারি আমরা রত্নগড়ে ফেলে এসেছি। আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা প্রাণ ভিক্ষা চাইতে এসেছি। মহারানী রূপমঞ্জুরির অহংকারের আগুনে পোড়া রত্নগড় ছাই হয়ে গেছে। আমাদের পেট শূন্য, আমাদের একটু আশ্রয় দিন। আপনারা শান্ত হন মন্ত্রী মশাই। আমাদের যুবরানী চারুলতার আদেশ আছে যে কেউ বিপদে পড়লে এই হেমমধু রাজ্যে আসবে, তাকে আশ্রয় দেওয়া হবে। রূপমঞ্জুরি হয়তো অহংকারে অন্ধ, কিন্তু আমরা আমাদের মনুষ্যত্ব ভুলিনি। জেসমিন ঠিক বলেছে। আপনারা বিনা দ্বিধায় আমাদের রাজ্যে প্রবেশ করুন। আমাদের নতুন তাঁত বিদ্যালয়ে আপনাদের সবার জন্য কাজ এবং খাবারের ব্যবস্থা আছে। যুবরানী চারুলতা প্রমাণ করে দিয়েছে যে তলোয়ারের চেয়ে এক টুকরো রুটি আর একটু ভালোবাসার জোর অনেক বেশি। মন্ত্রী এবং প্রহরীরা জেসমিন ও রাজেশের মহানুভবতায় চোখের জল ফেলে হেমমধু রাজ্যের ভেতরে প্রবেশ করে। রূপমঞ্জুরির রাজে এখন আর একটা কুকুরও অবশিষ্ট নেই রে। তোর এক ফোঁটা রক্ত না ঝরিয়ে এই বিশাল জয়ের কথা সারা পৃথিবীর মানুষ মনে রাখবে মা।
হ্যাঁ রে চারু, তুই আমাদের সবার মুখ উজ্জ্বল করেছিস। অহংকার পতনের মূল এ কথাটা আজ রত্নগরের দিকে তাকিয়েই বোঝা যায়। বাবা একদম খাঁটি কথা বলেছে চারু। তুমি দেখিয়ে দিলে যে খাঁটি সুতো আর সুতোর জোর কখনো অস্ত্রের চেয়ে ধারালো নয়। রূপমঞ্জুরিকে তার নিজের জেদ আর লোভে আজ তাকে শেষ করে দিল। আমরা এখন এক স্বপ্নের রাজ্যে বাস করছি। চারুলতা হাসি মুখে সবার দিকে তাকায়, তার চোখে মুখে পরম তৃপ্তি। এই স্বপ্ন তো আমরা সবাই মিলে দেখেছি রাজপুত্র। বাবা, মা, মীরা, আপনি, ভ্যাবলা, ক্যাবলা, ময়না সবাই সম্মিলিত ভালোবাসায় তো আজ আমাদের এই হেমমধু রাজ্যকে জয়ী করেছে। আমাদের তার যন্ত্রের খটখট শব্দ যতদিন চলবে ততদিন এই রাজ্যে কোনো অভাব বা অশান্তি ঢুকতে পারবে না। আমরা আমাদের কাজ আর সততা দিয়ে পৃথিবীর সব থেকে সুখী রাজ্য গড়ে তুলব। রত্নগরের রাজপ্রাসাদে আজ কেউ নেই। মহারানী রূপমঞ্জুরি খিদের জ্বালায় তার মুখ শুকিয়ে গেছে। মধুবালা এক কোণে বসে হাওমাও করে কাঁদছে। রূপমঞ্জুরি, আমি আর এ খিদের জ্বালা সহ্য করতে পারছি না সই। 3 দিন হয়ে গেল আমাদের পেটে এক দানা খাবারও পড়েনি। রাজকোষে সব সোনা দানা পড়ে আছে, কিন্তু এক মুঠো চাল দেওয়ার মতো কেউ নেই এই রাজ্যে। আমি তোকে বলেছিলাম চারুলতার সাথে টক্কর দিস না। আজ তোর এই অহংকারের জন্য আমরা না খেয়ে মরতে বসেছি। তুই আমাকে আর দোষ দিস না মধুবালা। আমার নিজের পেটের খিদে আগুন জ্বলছে। আমি কি জানতাম আমার নিজের প্রজারা আমাকে এভাবে একা ফেলে ওই তাঁতির মেয়ের কাছে ভিখারি হয়ে যাবে। আমার এত বড় সৈন্যবাহিনী এক নিমিষে হাওয়া হয়ে গেল। মহারানী, আমার চোখের সামনে সব অন্ধকার লাগছে। হেমমধু রাজ্যে এখন নাকি সবাই পেট ভরে ক্ষীরের মিষ্টি আর গরম ভাত খাচ্ছে, আর আমরা রাজপ্রাসাদে বসে ধুকে ধুকে মরছি। আমাকে ছুটি দিন মহারানী, আমি হেমমধু রাজ্যে ভিক্ষে চাইতে যাব। কালু একদম ঠিক বলেছে রূপমঞ্জুরি। আমার মেয়ে জেসমিনও ওখানে আছে। চারুলতা যতই রাগ করুক, সে অন্তত আমাদের না খাইয়ে মারবে না। চল সই, আমরা আমাদের এই রাজকীয় অহংকার এবার মাটিতে পুঁতে ফেলি। ছেঁড়া কাপড় পরে ভিখারিনীর ছদ্মবেশে চল আমরা ওই হেমমধু রাজ্যে যাই। তা না হলে আজ রাতে আমরা খিদের চোটে মরে যাব। আমি রত্নগড়ের মহারানী রূপমঞ্জুরি যাব চারুলতার কাছে ভিক্ষে চাইতে? না, তার চেয়ে আমার মরে যাওয়াই অনেক ভালো। তোর মরতে ইচ্ছে হলো তুই মর, আমি চললাম। খিদের কাছে কোনো মহারানী নেই রে রূপমঞ্জুরি। আমি আজ এসে এরা শাড়ি মাথায় নিয়ে ভিখারিনী সেজে ওই হেমমধু রাজ্যের তাঁত বিদ্যালয়ে যাব। এক মুঠো ভাতের জন্য আমি চারুলতার পা জড়িয়ে ধরতেও রাজি আছি। কালু, তুই আমার সাথে চল। দাঁড়া মধুবালা, আমাকে একা ফেলে যাস না। এই খাকা প্রাসাদে আমি একা ভূতের মতো থাকতে পারবো না। খিদের জ্বালায় আমারও মাথায় কাজ করছে না। ঠিক আছে চল, ভিখারিনী ছদ্মবেশে যাব। চারুলতা যেন কোনোভাবে আমাদেরকে চিনতে না পারে। আমি শুধু এক মুঠো খাবার খেয়ে সেখান থেকে আবার পালিয়ে আসবো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।